তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? যারা আজকের ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমাদের ভিডিওতে স্বাগতম। ওকে, তো আজকে আমরা দেখো কি শিখতে যাচ্ছি, রাসায়নিক বন্ধন, অর্থাৎ তোমাদের রসায়নের অধ্যায় 5। ঠিক আছে, তো এই অধ্যায়টা একদম আমরা ধরো অনেকগুলো ভিডিওতে মানে ছোটো ছোটো ভিডিও করবো আজকে আমরা, মানে এই লেকচারগুলো হবে খুবই ছোটো ছোটো, হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এইভাবে। বাট কি আমরা জাস্ট কী করবো দেখো, প্রত্যেকটা টপিক আমি আজকে জাস্ট এই 4টা টপিক নিয়ে আলোচনা করবো। তোমার বই যারা আছে তোমরা একটু বইগুলো দেখবো, এই টপিকগুলো আছে, জাস্ট এই 4টা টপিক আলোচনা করবো ঠিক এইভাবে, ঠিক সেমভাবে। এত যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক আমরা ছোটো ছোটোভাবে একদম ডিটেলসে শিখবো। ওকে, কারণ কারণ হচ্ছে যাতে এই ব্যাপারগুলো তোমাদের কাছে খুবই নতুন, খুবই নতুন। ওকে, বাট এই ব্যাপারগুলো যদি আমি একবারে মনে করো 1 ঘন্টা বা 1 ঘন্টা 50 মিনিটের একটা ভিডিওতে একদম ডিটেলস করাতে চাই সম্পূর্ণটা, তাহলে কী হবে জানো, তোমরা খুব বোরিং হয়ে যাবা এবং মানে পড়ায় তোমাদের মন থাকবে না, তোমাদের মনেও থাকবে না লং টার্ম মেমোরিতে। তোমরা যদি ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে মানে এই ব্যাপারগুলোকে শিখি, খুব ছোটো ছোটোভাবে এবং সূক্ষ্মভাবে শিখি, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে বুঝতেও খুব আনন্দের হবে এবং এটা মনে থাকবে অনেকদিন। ওকে, তো আরও শুরু করি। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস সুন্দর করে লেখা আছে আমাদের বোর্ডে, কি দেখো, দেখলে মনে হয় অসুন্দর কিন্তু আসলে সুন্দর। মানে কি দেখো, এই চ্যাপ্টারটা তোমাদের যাদের বইটা একটু খুলে দেখেছো, অর্থাৎ এই 5 অধ্যায়টা তোমরা যাদের একটু খুলেছো, মানে শুরু থেকে শেষ পর্যন্ত 5 অধ্যায়টা দেখবা, তোমাদের দেখে মনে হয়েছে না কি এটা বিদঘুটে চ্যাপ্টার, মানে কী সব লেখা খাতায় হাবিজিবি, মনে হয়েছিল অসুন্দর। কিন্তু বিশ্বাস করো, এই অধ্যায়টা যে প্রত্যেকটা টপিক তুমি খুব সুন্দরভাবে বোঝো, এটা আসলে তোমাদের এটা খুবই সুন্দর চ্যাপ্টার, খুবই সুন্দর চ্যাপ্টার, মানে মজাদার চ্যাপ্টার। অ্যান্ড আমি তোমাদের কথা দিচ্ছি, এই পুরো চ্যাপ্টারটা যারা আমার সাথে করবা, এটা শিওর থাকো, মানে তোমাদের ওয়ান অফ দ্য ফেভারিট চ্যাপ্টার হবে হচ্ছে এটা, মানে খুবই মজার একটা চ্যাপ্টার এটা। ওকে, তাহলে শুরু করি। দেখো, তো এইটা করার আগে তোমাদের প্রাইমারি কিছু আলোচনা প্রয়োজন। দেখো, তোমরা যারা করতেছো এই অধ্যায়টা, আমি বলবো অর্থাৎ তৃতীয় অধ্যায়টা স্পেসিফিকলি যদি বলতে চাই, তৃতীয় অধ্যায়ের ইলেকট্রন বিন্যাসটুকু, ওইটা যাদের শেষ নাই, হ্যাঁ, মানে যারা ইলেকট্রন বিন্যাস পারো না, তারা এটা করতে এসো না। এখন ইলেকট্রন বিন্যাসটা ছাড়া অনেক কিছুই, মানে এই যে টপিকগুলো দেখছো অনেক কিছু তুমি বুঝবা না, মানে প্রত্যেকটা টপিকেই কিছু না কিছুভাবে ইলেকট্রন বিন্যাস আছেই। হ্যাঁ, তো দেখো আমাদের চ্যানেলে তোমাদের প্লেলিস্ট অপশনে যাওয়া, প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবা তৃতীয় অধ্যায় মানে পদার্থের গঠনের ইলেকট্রন বিন্যাস একটা ভিডিও আছে, হয়তো 20-30 মিনিট বা 40 মিনিটের। তো ওই ভিডিওটা দেখে মানে ওই ক্লাসটা করে তারপরে তুমি অধ্যায়টা আসো, তাহলে দেখবা সব জিনিস খুবই ইজি। বাট যখন ইলেকট্রন বিন্যাস না শিখে তুমি এটাই আসছো, মানে যারা একদম নিউ, হয়তো ক্লাস 9-এ যারা উঠছো বা তোমাদের ক্লাস 10-এও যারা, তোমাদের কাছে হয়তো টপিকগুলো নতুন, যাদের বেসিক ক্লিয়ার না আর কি, তারা ইলেকট্রন বিন্যাস শিখে তারপরে আসো। এবং অনেকের প্রশ্ন থাকবে যে ভাইয়া, চতুর্থ অধ্যায় অর্থাৎ তোমাদের পর্যায় সারণী না শিখে কি এটা করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে, চ্যাপ্টারটা অবশ্যই করা যাবে, কিন্তু কি তোমাদের একটা জিনিস এখানে লাগবে, যে প্রথম 30টা মৌল, ঠিক আছে, প্রথম 30টা মৌল, পর্যায় সারণীর যে প্রথম 30টা মৌল আছে, এটা তোমাদের একটু মুখস্থ করে আসতে হবে, মানে একদম ছোটো মুখস্থ, প্রথম 30টা মৌল একদম মুখস্থ করে তারপরে এটা একটু করলে কি ভালো হবে তোমার জন্য বুঝতে। বাট তুমি বুঝবা সবই, মানে সবই পারবা যদি তোমাদের পর্যায় সারণী পড়াও না থাকে, অর্থাৎ চতুর্থ অধ্যায় পড়া নাও থাকে, বাট তাও তুমি বুঝবা। ওকে, বাট কি হয়, যদি এটা একটু পড়ে আসো তাহলে একটু সুন্দর হয় বুঝতে, বা তোমাদের জন্য একটু সহজ হয়, প্লাস অনেক কিছু রিলেট করতে পারবা, এই আর কি। বাট পারবা, সমস্যা নেই। তো শুরু করি। দেখো, তার আগে একটা কথা বলি, দেখো এই যে অধ্যায়টা না, এটা আসছে তোমাদের রসায়নে যতগুলো অধ্যায় আছে বিলিভ মি, তোমাদের যে জৈব যৌগ অর্থাৎ অর্থাৎ অধ্যায় 11 খনিজ সম্পদ বা এরকম একটা টাইটেল দেওয়া, তো ওই চ্যাপ্টারটার পরেই এই পঞ্চম অধ্যায়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা, মানে সেকেন্ড, যদি আমি পজিশন ইম্পর্টেন্টের দিক থেকে পজিশন দিই, এটা আসবে সেকেন্ড। কেন সেকেন্ড আসবে? বিকজ এই রাসায়নিক বন্ধনটা তুমি যদি ভালোভাবে পারো, বাকি অধ্যায়গুলো তোমার কাছে মানে এরপরে 5-এর থেকে পরে যতগুলো চ্যাপ্টার আছে খুবই সহজ মনে হবে। প্লাস তুমি যখন এইচএসসিতে উঠবা, ঠিক আছে, যখন এইচএসসিতে উঠবা তখন তো এই অধ্যায়টা তোমার মাস্ট, মানে এই রাসায়নিক বন্ধনটা যে ঠিক কতটা বড় তোমরা এইচএসসিতে ওটা বুঝতে পারবা। বাট তোমাদের এসএসসি লেভেলে এটা খুবই ইজি, মনে করো কি বলবো, 10%, হ্যাঁ, এই এইচএসসি লেভেল মানে এইচএসসি সিলেবাসের রাসায়নিক বন্ধনটুকু যতটুকু আছে, আর 10% আছে তোমাদের এসএসসিতে। সো ব্যাপারটা খুবই ইজি, প্যারা নিয়ে আর কিছু নেই। দেখতে খারাপ মূল্য হলেও আসলে খুবই সহজ চ্যাপ্টারটা, নিয়মিত ক্লাসগুলো করো, মনোযোগ দিয়ে করো, আমি কথা দিচ্ছি চ্যাপ্টারটা খুবই সহজ। হ্যাঁ, তোমাদের জন্য খুবই সহজ হবে যারা লেকচারগুলো সম্পূর্ণ দেখবা সিরিয়ালি। হ্যাঁ, তো তাহলে শুরু করি। যোজ্যতা, প্রথম যে আমাদের টপিকটা কি, যোজ্যতা। এখন যোজ্যতাটা কি জিনিস দেখো, আচ্ছা, আমরা যারা ইলেকট্রন বিন্যাস জানি, ধরো আমরা অক্সিজেনের কথা চিন্তা করি, হ্যাঁ,
তাহলে কি অক্সিজেনের বিভিন্ন, এই যে কেন বলেছি ইলেকট্রন বিন্যাস লাগবে, এই যে টপিকটা যদি আমি আগাচ্ছি বা যা করতেছি তাদের ইলেকট্রন বিন্যাস শেষ নাই, তারা কিন্তু কিছুই বুঝবা না, তুমি অলরেডি কিছু বুঝতেছো না যারা কি আগাচ্ছে এগুলা। ওকে, তো ইলেকট্রন বিন্যাসটা করে তারপরে এটাই আসো প্লিজ, রিকোয়েস্ট। আচ্ছা, তো অক্সিজেনের ক্ষেত্রে দেখো প্রথমটা, এটাকে যদি আমরা নিউক্লিয়াস ধরি, ওকে ধরলাম, ধর এটা একটা নিউক্লিয়াস, এই ছোটটা নিউক্লিয়াস, তাহলে প্রথম কক্ষপথে থাকবে, মানে কক্ষপথে কয়টা থাকবে, দুইটা, তার কক্ষপথে থাকবে 8টা, তাই তো। আচ্ছা এখন দেখো এটা বেশি হয়ে গেছে, একটা এত লাগবে না। যখন আমরা অক্সিজেনকে নিয়ে ডিল করবো, অক্সিজেন কত 8 না, তাহলে দুইটা এবং শেষ কক্ষপথে আছে কয়টা, 6টা ইলেকট্রন, এই যে 6টা আছে না, 2 2 সরি 1 2 3 4 5 6, টোটাল আছে 6টি, ক্লিয়ার। তো এই যে 6টা আছে ইলেকট্রন, অর্থাৎ এবার একটু বলছো এই 6টাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা ইলেকট্রন, ওকে যোজ্যতা ইলেকট্রন। তাহলে কি দেখো, কোনো পরমাণুর, যদি আমি একটু সংজ্ঞাটা বলি ডিটেলস, আসলে যোজ্যতা ইলেকট্রনটা কি, হ্যাঁ, কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকবে, এই যে সর্বশেষ শক্তি স্তরে যতগুলা ইলেকট্রন থাকবে সেগুলো হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন, ক্লিয়ার। সেম ভাবে আমরা যদি কার্বনের কথা চিন্তা করি, হ্যাঁ ধরো কার্বন, তাহলে এখানে আছে কত, ধরো এটা কার্বনের নিউক্লিয়াস, এখানে আছে 2টা এবং এখানে কয়টা আছে, তাহলে কার্বন কার্বন আছে 6, তাহলে এই 2 এই 2 4টা, তাই তো। তাহলে দেখো কার্বনের ক্ষেত্রে আছে শেষ কক্ষপথ কোনটা, এই যে শেষ কক্ষপথ এইটা না, তো শেষ কক্ষপথে আছে কয়টা, 1 2 3 4টা, 4টা। তো এই কার্বনেরও যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4, আর এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 6, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে শেষ কক্ষপথে যতগুলো থাকবে, ওকে। অ্যাট দ্য সেম টাইম এবার যদি আমরা পরের টপিকে যাই, আমরা যদি একটা যোজনীতে আসি, যোজনী, তার আগে একটু বলি এই যোজনীটার ক্ষেত্রেও সেম ভাবে যারা আমার ইলেকট্রন বিন্যাসের ক্লাসটা দেখেছো, আমি কিন্তু যোজনীটা বলতে পারো না, তৃতীয় অধ্যায়ের, হ্যাঁ তোমাদের পদার্থ গঠন যে ক্লাসগুলো আমি নিয়েছি সেখানে আসলে ইলেকট্রনের বিন্যাসটা আমি করিয়েছি, তো ওই তৃতীয় অধ্যায়তেই যোজনীর ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। মানে আমার স্টুডেন্ট যারা যারা ক্লাসটা দেখেছো তাদের কাছে আমি প্রিটি মাচ শিওর যে যোজনী ব্যাপারটা তারা অলরেডি পারো, কারণ কি ইলেকট্রন বিন্যাস মাধ্যমে কিন্তু এটা বের করা যায়, কিছু আরও সহজ উপায় আছে। যোজনীটা মেইন মুখস্থের ব্যাপার, বাট কীভাবে আসে যোজনীগুলো আসলে কীভাবে বের করতে হয় সেটা তোমরা পারো যারা ইলেকট্রন বিন্যাসটা দেখেছো, সো অবশ্যই ইলেকট্রন বিন্যাসটা দেখে আসো। হ্যাঁ, এবার দেখো যোজনীটা কি জানো, এই যে আমরা অক্সিজেন নিয়েছিলাম না, এইটা হচ্ছে নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে আছে 2টা, পরের কক্ষপথে যদি আমরা চিন্তা করি, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, অর্থাৎ 6টা আছে। অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু লিখি, 1s স্কোয়ার 2s স্কোয়ার, 2p কত বলো, 2p 4। তো দেখো এই যে সর্বশেষ কক্ষপথে যতগুলো ছিল, এই টোটাল যতগুলো ছিল সর্বশেষ শক্তি স্তরে, এটাই কি ছিল আমাদের যোজ্যতা ইলেকট্রন ছিল না, এবং এখানে যতগুলো বেজোড় ইলেকট্রন থাকবে, সেইগুলো হবে কি জানো, এটা যোজনী। যতগুলো বিজোড় কেমন ভাই দেখো, এই যে ইলেকট্রন এইটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, এই যে 2p4 এটা সর্বশেষ কক্ষপথ কোনটা, এটা না, তাহলে পি যারা ওই ইলেকট্রন বিন্যাস জানো তারা তো জানো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 2p4 না লিখে এটাকে আমরা 2px 2py 2pz এভাবে তো লিখতে পারি, তাই না। তো এখন দেখো তাহলে কি একটা একটা করে সবাইকে দিলাম, এবার 2p4 ছিল কয়টা, 2p4 4টা ইলেকট্রন ছিল কিন্তু, তাই তো। তাহলে আমি একটা একটা করে দিলাম, 1 2 3টা দিয়ে দিছি, আর আছে একটা, এই প্রথমটাই দিয়ে দিলাম, 2টা, ক্লিয়ার। ওকে, তাহলে এটা কিন্তু জোর হয়ে গেছে। আমি কি বলেছি, সর্বশেষ কক্ষপথে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে, যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে ওই মৌলের যোজনী। ওই মৌল কি অক্সিজেন, যখন আমরা অক্সিজেনের কথা চিন্তা করতেছি, তো ওই অক্সিজেনের ক্ষেত্রে যতগুলো বিজোড় থাকবে সেইগুলো হচ্ছে অক্সিজেনের যোজনী। হ্যাঁ, আর সেম ভাবে যখন কার্বন, মানে যতগুলো 118টা মৌল আছে, হ্যাঁ, প্লাস যখন যৌগমূলক চিন্তা করবো আমরা, তাদেরও কিন্তু আলাদা যোজনী আছে। এই যে যৌগমূলক যখন পড়বো তখন ক্লিয়ার হবে, বাট যখন আমরা মৌল নিয়ে ডিল করতেছি তখন প্রত্যেকটা মৌলের কিন্তু নিজস্ব যোজনী আছে আলাদা। হ্যাঁ, দেখুন এবার আসলাম কি, এটা যেহেতু জোড়া হয়ে গেছে, এই যে 2টা হয়ে গেছে এখানে, তাহলে কি বেজোড় আছে দেখো, এই 2টা না, 1 2 2টা বেজোড় আছে, তাহলে অক্সিজেনের যোজনী কত, 2।
ক্লিয়ার? ইজি না? এই যে শেষ কক্ষপথে এই দুইটা ছিল বেজোড়, অর্থাৎ কেমন ছিল জানো? ধরো এই দুটো জোড় ছিল, এই যে বান্দা এইটা ছিল এইভাবে একা একা, এই যে এইখানে একটা ছিল, এখানে একটা ছিল, এই দুই বান্দা ছিল বেজোড়। হ্যাঁ, কারণ ক্যামেরা দেখো যখন 8টা লিখতে যায় এভাবে কিন্তু অষ্টক পূরণ হয়, এই যে টোটাল 8টা হয় কিন্তু, মানে এইভাবে থাকে। বাট যেহেতু এখানে এই দুইটা শর্ট ছিল, 6টা ছিল, অর্থাৎ কি এখান থেকে একটা মুছে গেল, এখান থেকে একটা মুছে গেল, এই যে বললো 6টা। এই যে দুইটা বেজোড়, এই দুইটা বেজোড়ই আসছে অক্সিজেনের যোজনী। সেম আমরা কার্বন ডাইঅক্সাইড কথা যদি চিন্তা করি, দেখো 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p 2, তাই তো? তাহলে এই 2p2কে আমরা এখানে লিখে এভাবে লিখতে পারেন 2px 2py 2pz। এখন দুইটা ছিল কিন্তু পির মাথায় দুইটা ছিল না, 2p স্কোয়ার ছিল, এখানে একটা দিয়ে দিলাম, দিলাম। সেম টাইম এটাকে আমরা মুছে ফেলতে পারি, যেহেতু এখানে 0 ছিল, এটা মুছে ফেলাই যায়, তাই না? এবার তাহলে শেষ কক্ষপথ আছে দুইটা কিন্তু, তাই না ভাই? এই জায়গায় আমরা কিন্তু কার্বনের যোজনী এই দুইটা বেজোড় যেহেতু আছে 2 লিখতে পারি না? পারি। সেম টাইম এটাকে যখন আমরা উত্তেজিত করবো, কার্বনকে ধরো আমরা এক্সাইটেড করলাম, কার্বনকে যখন এক্সাইটেড করব, দেখো এটা কি হয় 1s স্কোয়ার 2s স্কোয়ার, সরি 2s না, এই 2s 2px 2py 2p, এটা হচ্ছে তো। এবার দেখো এই যে এখানে দুইটা ছিল, এই বান্দা কি করবে জানো? এখানে একটা হয়ে যাবে, এবং এই যে দুইটা ছিল একটা চলে আসবে এই 2p জেড এর মাথায়। আগে কিন্তু জেড 0 ছিল, এখানে এই যে 2p জেড ছিল, 2p জেড 0 ছিল কিন্তু, তাই না আগে? এবার এই যে একটা এই বান্দা এটা একে দিয়ে দিল, যখন আমরা একে উত্তেজিত করলাম একটা একে দিয়ে দিল, তাহলে কি এটা এক হয়ে গেল। তাহলে এখানে যথারীতি একটা একটা করে ছিল, তাই না? তাহলে এবার ভেতর কয়টা আছে দেখো, 1 2 3 4টা, তো এর জন্য কিন্তু 4। তো দেখো কার্বনের ক্ষেত্রে কিন্তু আমরা যোজনী পেলাম কয়টা? 2টা, অর্থাৎ পরিবর্তনশীল যোজনী, ঠিক আছে? যখন একটা মূলের একাধিক যোজনী পাওয়া যাবে, হ্যাঁ, তাকে কিন্তু পরিবর্তনশীল যোজনী বলে। ক্লিয়ার? এখন যোজনী কিন্তু 4 প্রকার, কি কি দেখো এটা একটু যদি আমরা শিখি। যোজনী বের করা কিন্তু মোটামুটি আমরা শিখছি না? আর একটা উপায় একটু ছোট্ট করে তোমরা লিখে রাখো, কি জানো? হ্যাঁ, পরমাণু যতগুলো, মানে এই পরমাণুগুলো যতগুলা, আচ্ছা লেখার মতো ক্লিয়ার না, ধর আমি একটু চেঞ্জ করি, যতগুলো হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত থাকবে সেটাই তার যোজনী। অর্থাৎ কি পরমাণুগুলো বা সরি মৌলগুলো যতগুলো হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত থাকবে সেটা তার যোজনী। দেখো আমরা কি ধরো NaCl এর কথা চিন্তা করি, এখন দেখো এই যে সোডিয়ামটা, এই সোডিয়ামটা কয়টা ক্লোরিনের সাথে যুক্ত আছে? একটা না, একটা ক্লোরিনের সাথে যুক্ত আছে, অর্থাৎ এই সোডিয়ামের যোজনী কত জানো? সরি সোডিয়ামের যোজনী হচ্ছে 1, বোঝা গেছে? আবার দেখো আমরা H2 এর কথা চিন্তা করি, হাইড্রোজেন সরি পানির কথা, এই পানির কথা যখন আমরা চিন্তা করবো, এটা কি পানির অণু না? তো এই অক্সিজেন বান্ধাটা 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে না? দেখো এই যে অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, অর্থাৎ অক্সিজেনের যোজনী কত জানো? 2। সিম্পল, আমরা যখন করেছিলাম এই যেখানে অক্সিজেনের যোজনী কিন্তু 2 পাইছিলাম, তাই না? এখানে 2 পাইছি, ঠিক আছে? তো যখন দেখবা মানে একটা যৌগর কথা, যৌগ, এইটা এই রুলটা কিন্তু যৌগর ক্ষেত্রে, হ্যাঁ যৌগের ক্ষেত্রে যখন এই NaCl H2O এভাবে যতগুলো যৌগ আছে, তো যেখানে H এবং Cl মানে হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুইটা আয়ন দেখবা এভাবে যুক্ত আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড H2O, এই ক্ষেত্রে সর্বদা যতগুলো ক্লোরিনের সাথে যুক্ত আছে, যদি তোমাকে সোডিয়ামের যোজনী বলতে বলে বা নির্ণয় করতে হয়, তাহলে ক্লোরিন একটার সাথে যুক্ত আছে, যোজনী 1। ওকে, এইভাবে বের করে নেবা। যতগুলো অর্থাৎ কি যতগুলো হাইড্রোজেন এবং ক্লোরিনের পরমাণুর সাথে যুক্ত থাকবে সেটাই তার যোজনী। ক্লিয়ার? আচ্ছা এইবারটা ভাইয়া এখানে একটু মনে পড়তে হবে, যোজনী কত প্রকার তোমাদের MCQতে আসবে, এগুলো একটু নোট করে নিও তোমরা, হ্যাঁ নোট না করলে কিন্তু মনে থাকবে না, এগুলো অবশ্যই একটু নোট করে নিও। ওকে, আচ্ছা যোজনী মেইনলি 4 প্রকার, ঠিক আছে? কত প্রকার? 4 প্রকার। কি কি বলো, কি কি? এইটা কিন্তু বইতে দেওয়া আছে,
আমি দেখিনি, বইতে দেওয়া আছে, কিন্তু থাকলে থাকতে পারে, তুমি একটু রিডিং পড়ার সময় দেখবা। সর্বোচ্চ যোজনী সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী এবং এটা কি বলো লাস্টটা, পরিবর্তনশীল যোজনী। ক্লিয়ার? তাহলে যোজনী কিন্তু 4 প্রকার। ওকে, 4 প্রকার কি কি একটু বুঝি আমরা। দেখো, এক্ষেত্রে আমাদের যে জিনিসটা একটু মনে রাখতে হবে, পরিবর্তনশীল যোজনীটা আশা করি তোমরা পারবা, তাই না? এই যে এর আগে আমরা কার্বন ডাইঅক্সাইডের কথা যখন চিন্তা করলাম, সরি কার্বনের কথা চিন্তা করলাম, কার্বনের যোজনী একবার 2 পাচ্ছিলাম আমরা, আরেকবার 4 পাচ্ছিলাম। তো এই যে একটা মৌলের একাধিক যোজনী পাচ্ছি, ওইটার সাথে পরিবর্তনশীল যোজনী। ওকে, এবার একটা উদাহরণ। আচ্ছা, সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী, এই তিনটা বুঝতে গেলে একটা উদাহরণ দিই তোমাদের। দেখো, FeCl2 লিখলেই আমরা একটু FeCl2। আচ্ছা দেখো, এখানে বলো তো ফেরাসের যোজনী কত? বলো, কমেন্ট করবা, সবাই অবশ্যই কমেন্ট করবা, এখানে অবশ্যই কমেন্ট করবা। কত হবে বলো? 10 সেকেন্ড সময় দিই তোমাদের। চিন্তা করো ফেরাসের যোজনী কত, চিন্তা করো। আচ্ছা, কমেন্ট করা শেষ? দেখো, এত পেইন নাই। ফেরাস কয়টা ক্লোরিনের সাথে যুক্ত আছে বলো তো? এবান্দা 2টা ক্লোরিনের সাথে যুক্ত আছে না? FeCl2, অর্থাৎ ফেরাসের যোজনী কত? 2, তাই তো? আচ্ছা, এখন আচ্ছা, তো FeCl2 এখানে যদি আমরা আসি, আমরা জানি কি ফেরাস সর্বদা 2 এবং 3 এই 2টা যোজনী প্রদর্শন করে না? ফেরাস সর্বদা 2 এবং 3 এই 2টা যোজনী প্রদর্শন করে। ওকে, বাট এখানে দেখো ফেরাসের ব্যবহৃত হয়েছে যোজনী কত? 2 না? 2 ব্যবহৃত হয়েছে এই যৌগের ক্ষেত্রে ফেরাসের। ওকে, তাহলে 2 আর 3 এর ভিতরে বড় কোনটা? 3। অর্থাৎ সর্বোচ্চ যোজনী 3 না? এখানে সর্বোচ্চ বড় যেটা বড় 3 হচ্ছে বড়, তাহলে সর্বোচ্চ যোজনী কিন্তু এখানে 3। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে সর্বোচ্চ যোজনী 3। বুঝলে সর্বোচ্চ যোজনী কি জিনিস? যখন পরিবর্তনশীল যোজনী আমরা চিন্তা করব, ওকে, তো সবচেয়ে বড় যেটা থাকবে সেটা হচ্ছে সর্বোচ্চ যোজনী। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো সক্রিয় যোজনী আমরা যদি চিন্তা করি, সক্রিয় যোজনী এই যদি আমরা এইটা চিন্তা করি, দেখো, এবং এইটা, এই দুইটা ভালো করে বোঝা। এখানে ব্যবহৃত হয়েছে 2 না? এই যোজনী, এই যোগের ক্ষেত্রে 2 ব্যবহৃত হয়েছে, যোজনী গেছে 2 আর 3, দুইটা, এই দুইটা কিন্তু যোজনী ফেরাসের, আর ব্যবহৃত হয়েছে এখানে 2। তাহলে এইটা হচ্ছে সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী মানে কি? যে যোজনীটা ব্যবহৃত হচ্ছে, এই যে যখন এই মূলের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে 2, তো এই ক্ষেত্রে সক্রিয় যোজনী হচ্ছে 2। ক্লিয়ার? সুপ্ত যোজনী কি জিনিস? দেখো, সুপ্ত যোজনী হচ্ছে, সুন্দর করে লিখে দিই, সর্বোচ্চ মাইনাস সক্রিয়। ঠিক আছে, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সুপ্ত যোজনী। ওকে, সেটা হচ্ছে সুপ্ত যোজনী। এবার একটু দেখো, তাহলে কথা বলো, নিজেরাই পারো, আমার বলার কিছু নেই। সর্বোচ্চ যোজনী হচ্ছে 3 ফেরাসের, তাহলে এই 3 ব্যবহৃত হয়েছে 2, এই যে সক্রিয় যোজনী হচ্ছে 2, 2, 1, এই 1 হচ্ছে ফেরাসের সুপ্ত যোজনী। কোন ক্ষেত্রে? FeCl2 এর ক্ষেত্রে। ওকে, আবার যখন আমরা FeCl3 এর ক্ষেত্রে আসবো, দেখো FeCl3 এর ক্ষেত্রে দেখো ফেরাস 3টা ক্লোরিনের সাথে যুক্ত আছে না? অর্থাৎ কি হবে? ফেরাসের জন্য এখানে 3 না, এখানে কিন্তু ফেরাসের যোজনী আবার 3 ব্যবহৃত হয়েছে। এই ক্ষেত্রে যদি আমরা বের করি, দেখো ফেরাসের সর্বোচ্চ যোজনী কত? সর্বোচ্চ যোজনী 3। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আমরা সুপ্ত যোজনী যদি এখানে আমরা বের করি, সর্বোচ্চ যোজনী ছিল 3, সর্বোচ্চ যোজনী 3 ছিল, কিন্তু এই যে বারবার বলতেছি, কোনো কনফিউশন জন্য ক্লিয়ার না, মানে এই ব্যাপারটা ক্লিয়ার করো, ব্যাপারটা খুবই ইজি, বাট অনেকে জটলা ফাটাই ফেলে। বাট দেখো ব্যাপারটা খুবই ইজি, কিন্তু সর্বোচ্চ যোজনী ছিল 3 এবং ব্যবহৃত হয়েছে কত? এখানে 3 ব্যবহৃত হয়েছে না? এই যে ফেরাসের যোজনী বের করেছি আমরা 3, যোজনীটা আমরা বের করেছি 3, যেটা বের করি সেটাই সক্রিয় যোজনী। তাহলে কি সর্বোচ্চ মানে সক্রিয়? তাহলে এখানে কি সক্রিয় যোজনী 3 হচ্ছে, 3, এই যে 0 পেলাম, এটা হচ্ছে এটার সুপ্ত যোজনী। ওকে, কখন? এই যৌগের ক্ষেত্রে। ক্লিয়ার? দেখো, যখন আমরা এই যৌগ চিন্তা করতেছিলাম FeCl2,
সুপ্ত যোজনী ছিল হচ্ছে 1। সেম টাইম যখন FeCl 3-তে চলে আসছি, এটা সুপ্ত যোজনী হয়ে গেছে কিন্তু 0। ক্লিয়ার? তাহলে সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী এবং পরিবর্তনশীল যোজনী, 4টা যোজনী কি ক্লিয়ার একদম? বলো ক্লিয়ার না? 100%? ইজি কিন্তু, বলেছিলাম না? দেখো তুমি যখন বই খুলেছিলে এগুলো খুব বিদঘুটে মনে হচ্ছিল না? মানে খুব আজে বাজে জিনিস মনে হচ্ছিল না? বাট এবার বলো, এটা কি খুব আজে বাজে জিনিস? সুন্দর জিনিস না এগুলা? তো তুমি যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, ব্যাপারটা খুবই ইজি, খুবই ইজি। এরপরে তুমি বইয়ের রিডিংটা একটু পড়বা, দেখবা আরও সহজ হয়ে গেছে ব্যাপারগুলো। ওকে, এসএসসির পড়াশোনা বুঝলি, এসএসসির সায়েন্স খুবই 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 সহজ, খুবই সহজ। বাট কী করতে হবে? একটু নিয়মিত পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে বুঝছি এগুলা। তাহলে আমাদের কোন কোন শেষ? যোজ্যতা ক্লিয়ার, যোজনীয় ম্যাপিং ক্লিয়ার। ওকে, বাকি আছে কি যৌগমূলক এবং যৌগের সংকেত। ইজি। দেখো যৌগমূলক এটা কি জিনিস ভাইয়া? যৌগমূলক কি জিনিস দেখো, যৌগমূলকটা আসলে কি জানো? আয়ন। আয়নটা কি জিনিস দেখো, আমি যদি দেখো NaCl চিন্তা করি, যদি সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, এটা যখন বিক্রিয়া অবস্থায় আছে, সোডিয়ামের কত? সোডিয়ামের +1 না? এর যোজনী +1, এবং এটা কিন্তু যোজনী, এটা কিন্তু আয়ন, সোডিয়াম আয়ন, অর্থাৎ এর পাওয়ার মানে +1, কিন্তু এটার পাওয়ার বলে বলা চলে, পাওয়ার বলে। পাওয়ার হিসাবে চিন্তা করো। এবং ক্লোরিনের কত? -1 না? ওকে, দেখো এইটা চিন্তা করতে গেলে না তোমাদের 8 টপিক আছে। এই বিক্রিয়াটা আছে কীভাবে হয়েছে, আয়নিক বিক্রিয়া, এটাকে কিন্তু আয়নিক বিক্রিয়া বলে। আয়নিক বিক্রিয়াটা আছে এর পরবর্তী ক্লাসে, অথবা আমার 3rd ক্লাসে গিয়ে, হ্যাঁ 3rd ক্লাসে গিয়ে আমরা আয়নিক বিক্রিয়াটা শিখবো, তখন এগুলো ইজি হয়ে যাবে। হ্যাঁ, এখন আবার তো চিন্তা করো, এখন এই NaCl যখন ছিল এটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় ছিল, বাট এটাকে যখন আমরা ভাঙবো তখন কী হয়ে যাবে বলো? সোডিয়াম প্লাস ক্লোরিন নেগেটিভ। তাহলে কি এটা কিন্তু সোডিয়াম আয়ন বলা চলে, ঠিক আছে? তাহলে যখন এটার পাওয়ার থাকবে, হ্যাঁ এইবার আমরা যদি বলো কী হবে এটা, এটা কিন্তু ফসফোনিয়াম আয়ন বলে, ফসফোনিয়াম আয়ন। এই যে প্লাস আছে না, এই যে ফসফোনিয়াম আয়নটা হলো, এটা কিন্তু সেই যৌগমূলক। হ্যাঁ, বোঝা গেছে? বোঝা যায়নি? দেখো আরেকটু বোঝাই। এটা দেখো তো, যখন হাইড্রোজেনের কথা আমরা পানির কথা চিন্তা করি, যখন এটাকে পানি না, এই যে যৌগটা H2O, এটা পানির যৌগ না? আচ্ছা এই সাইডে না, এই সাইডে লিখি, এই যে এটা কি পানির যৌগ না? H2Oটা, এই পানির যৌগটাকে যখন আমরা ভাঙবো তখন কী পাবো জানো আমরা? H প্লাস প্লাস OH নেগেটিভ। এটাকে ভাঙলে আমরা এই দুইটা জিনিস পাবো, এই পানিকে ভাঙলে, হ্যাঁ পানিকে ভাঙলে আমরা এই দুইটা জিনিস পাবো। তো এই যে OH মূলকটা পেলাম, অর্থাৎ এখানে দেখো অক্সিজেন আছে এবং হাইড্রোজেন আছে, অর্থাৎ এটা একটা যৌগ, এবং যেহেতু এখানে মাথায় একটা মাইনাস আছে, এটা চার্জ। হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি চার্জ বলে। এই যে হাইড্রোজেনের প্লাস, এটা হচ্ছে প্লাস চার্জ, এটা নেগেটিভ চার্জ। ওকে, মাইনাস চার্জ। তো এই যে OH মূলকটা পেলাম, এটা কি আসলে কি এই যৌগমূলক বলে। ক্লিয়ার? এটা কি, এটা যেহেতু মাইনাস আছে, এটা কি ঋণাত্মক যৌগমূলক। কিছু কিন্তু যৌগমূলক বা মানে যৌগমূলকের নাম আমি তোমাদের লিখে দেবো, এগুলো একটু মনে রাখবা। আমাদের বইতে দেওয়া আছে, প্লাস আমি আমাদের গ্রুপে যারা আসো তোমাদের গ্রুপেও আমি দিয়ে দিব। দেখো এই যে PH প্লাস, তারপরে আমরা অ্যামোনিয়াম প্লাস লিখতে পারি, সরি NH3 কেন, NH প্লাস লেখা যায়। তারপরে আমরা লিখি, আচ্ছা এগুলো তো মেইন ধরো আমরা যদি ধনাত্মক ধরলাম, হ্যাঁ এটা হচ্ছে ধনাত্মক, যদি কিছু ঋণাত্মক লিখি, ঋণাত্মক ক্ষেত্রে তখন আমরা আসবো এই যে আগে বের করলাম OH, তো এই যে OH মূলকটা, সরি আচ্ছা এর পাশাপাশি আমরা লিখতে পারি SO4 নেগেটিভ, SO4 নেগেটিভ। মানে এটা বুঝলো, এই যে SO4 নেগেটিভ কেন হলো, আমরা ব্যাখ্যা করি। দেখো SO4 নেগেটিভ কেন হলো, দেখো সালফারের সর্বোচ্চ যোজনী কত জানো? 6। সালফারের সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। আমাদের প্রশ্ন আসতে পারে SO4 এখানে 2 নেগেটিভ কেন হলো, প্রশ্ন আসতে পারে না? দেখো এটা কীভাবে দেখি, অক্সিজেনের কত আমরা জানি? 2 জানি না? অক্সিজেনের যোজনী 2। অর্থাৎ 6 মানে কি, সালফার হচ্ছে +6 পর্যন্ত থাকতে পারে এবং অক্সিজেন হচ্ছে নেগেটিভ। +6 মানে কি জানো? সালফার এই 6টা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, সর্বোচ্চ ত্যাগ করে দিতে পারে। যখন ত্যাগ মানে কি, ইলেকট্রন ত্যাগ মানে কিন্তু পজিটিভ, ধনাত্মক। ত্যাগ মানে ছেড়ে দেওয়া, তুমি ফ্রি হয়ে গেলে। হ্যাঁ ধরো তোমার কাছে কি ধরো এই দুইটা
অন্য কারো আমার কাছে আছে, হ্যাঁ ধরো আমার কোনো এক ফ্রেন্ডের তা এই যে দুইটা মার্কার অন্য আমার কোনো ফ্রেন্ডের আমার কাছে আছে, তার মানে কি আমি ধারে নিছি তার কাছে, ওকে তো আমার কাছে আছে। এই দুটো যখন আমি তাদের ফেরত দেবো, ফিরাই দেবো, আমি ধার মুক্ত হলাম না, নে ভাই তোরটা তুই নে, ধার মুক্ত হয়ে গেলাম। এই যে আমি ফ্রি হলাম, ফ্রি হওয়া মানে আমি প্লাস পজিটিভ হয়ে গেলাম, যে আমি স্বাধীন। যতক্ষণ এটা আমার কাছে ছিল আমি ঋণী ছিলাম, ঋণী মানে কি ঋণাত্মক, ঋণী মানে ঋণাত্মক ছিলাম, তখন দিয়ে দিলাম আমি মুক্ত, মুক্ত মানে পজিটিভ, ক্লিয়ার। তুই দেখো এই মানটা প্লাস, এই যে সালফার প্লাস 6 মানে কি জানো, প্লাস 6 মানে কি এই ছয়টা ইলেকট্রন ছাড়তে পারে, এবং অক্সিজেন যে 2 নেগেটিভ মানে কি এই দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। কখন গ্রহণ করে, যখন এরা যৌগ গঠন করে, যখন আমরা H2O পড়েছি, এই বান্ধা কি করেছে না দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে অথবা শেয়ার করে নিয়েছে। তো গ্রহণ করা এবং শেয়ার করা এটা হচ্ছে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন কীভাবে হয়, নেক্সট থার্ড ক্লাসে গিয়ে, থার্ড এবং ফোর্থ ক্লাস এই দুইটা ক্লাসে আমরা এটা বুঝবো, মানে এই বন্ধনগুলো ঠিক কীভাবে হয়। ওদের একটু মনে রাখো, তাহলে কি এই অক্সিজেন বান্ধা কি করে, এটা দুইটা ত্যাগ করে দিতে পারে। তো দেখো অক্সিজেন এখানে কয়টা আছে, 4টা আছে না, তাহলে একটা যদি 2টা করে ছাড়তে পারে, তাহলে 4টা ছাড়তে পারবে কত, 4টায় টোটাল 8টা ইলেকট্রন ছেড়ে দিতে পারবে, হ্যাঁ পারবে। এবং এই গন্তব্যে সর্বোচ্চ সালফার আছে কিছু নেই মানে কি 1 আছে না, সালফার আছে একটা, তাহলে কি সর্বোচ্চ 6টা, সেটা প্লাস করতে পারবে। এখন আমরা যখন যোগ বিয়োগ করি তাহলে কয়টা থাকবে, -80তে +6 বাদ গেলে -2, ওকে অর্থাৎ কি -2 থেকে যাচ্ছে এবং এই -2 আছে সেই -2, ক্লিয়ার, বোঝা গেছে। তো এইভাবে হয়, ওকে সেম ভাবে আমরা যদি লিখি NO3 নেগেটিভ, তারপরে HCO3 নেগেটিভ লিখতে পারি, কীভাবে হয় নিজস্ব বের করে দেখো। এইচ মানে কি, এটা হচ্ছে একটা প্লাস, কার্বনের ক্ষেত্রে সর্বোচ্চ 4 চিন্তা করবো, কার্বন 4 নেগেটিভ, নেগেটিভ না পজিটিভ, পজিটিভ, তাহলে একটু বড় করে HCO3, এটা কীভাবে, এটা যদি আমরা একটু ভাঙি দেখো, হাইড্রোজেন +1, কার্বন +4 এবং অক্সিজেন 2টা করে, এটা কেমন ধরো প্লাস, অক্সিজেনের পাওয়া কত -2 না, -2 আছে 3টা, অক্সিজেন আছে 3টা, তাহলে এইটা হলো, তাহলে কত আসছে +5 প্লাসে মাইনাসে -3 × 6 থাকতেছে কত -1 থাকতেছে না, এই সেই -1, এই যে এই সেই -1, ক্লিয়ার। মাইনাসের আগে বা পরে কিছু নেই মানে কি, এই যে 1 আছে না, একই না দিলেও চলে 1টা, ওকে। এইভাবে কিন্তু সেই যৌগমূলকটা গঠিত হয়, ওকে। এটা একটু মুছি আমরা, যৌগমূলকটা মোটামুটি ক্লিয়ার আমাদের, আই থিঙ্ক যৌগমূলক ক্লিয়ার। এবং বইতে কিছু যৌগমূলক আছে ওগুলো তোমরা একটু মুখস্থ করে নেবা, মানে মুখস্থ করবে কি জানো, জাস্ট 5টা বার এই যৌগমূলকগুলো পড়বা, হ্যাঁ পড়ার পরে কি যতটুকু মনে থাকবে প্যারা নিও না, ভুলে যাবা 2 দিন পরে ভুলে যাবা, সমস্যা নেই, 2 দিন পরে চেষ্টা করবা আবার একটু পড়ার, বাট যখন তুমি প্র্যাকটিস করবা, যখন সিকিউ এমসিকিউ পড়বা তখন দেখবে ক্লিয়ার হয়ে যাবে, বাট বই যখন রিভিশন দিবা তখন আরেকবার পড়বা, তখন দেখবে এগুলো খুব ইজি, প্যারা নিতে দরকার, কোনো কিছু চাপ নেওয়া যাবে না। এটা যদি মনে রাখো এসএসসি সিলেবাস মানে চাপ মুক্ত, কোনো পেইন নেওয়া যাবে না, এসএসসি সিলেবাস খুবই সহজ, খুবই সহজ, ওকে। আচ্ছা তুমি যত ফেয়ারলেস পড়তে পারবা, ঠিক আছে, ফেয়ারলেস মানে কি ভয় করে পড়া যাবে না, তুমি যত ফেয়ারলেস পড়াশোনা করতে পারবা এসএসসিতে, নট ইভেন এইচএসসি লাইফেও তুমি যত ফেয়ারলেস পড়াশোনা করতে পারবা, ভয় না পেয়ে কনফিডেন্সের সাথে পড়তে পারবা, থিংস আর ভেরি ইজি, ক্লিয়ার। তো যৌগমূলক আশা করি আমাদের ক্লিয়ার। এবার যদি আমরা যাই যৌগের সংকেত, আচ্ছা সংকেত আর একটা টপিক আছে, হ্যাঁ যৌগ কীভাবে গঠিত হয়, মানে রাসায়নিক সংকেত লেখার নিয়ম, সংকেত লেখার নিয়মটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। এটা কীভাবে, এটা একটু দেখি, মানে কি যোজনী থেকে কীভাবে যৌগের সংকেত লিখতে হয়, যোজনী থেকে এটা একটু দেখি। দেখো আমরা যদি অ্যামোনিয়ার কথা চিন্তা করি, হ্যাঁ অ্যামোনিয়া কত NH3, ক্লিয়ার। মানে অ্যামোনিয়াটা দেখো এইভাবে হয়, নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া, নাইট্রোজেনের যোজনী কত জানি আমরা 3, হাইড্রোজেন যোজনী কত জানি আমরা 1, হ্যাঁ এই ক্ষেত্রে দেখো এদের যোজনীটা না এক্সচেঞ্জ হয়, অর্থাৎ এর যোজনী লাল কালিতে লিখি, এর যোজনী চলে আসবে এর নিচেই, হ্যাঁ এবং এর যোজনী চলে আসবে এর নিচেই, তো এটা তখন এই যে NH3, এর নিচে কিছু নেই মানে কি 1 আছে না, তাহলে এই যে হাইড্রোজেনের যোজনী 1 ছিল এটা নাইট্রোজেনের নিচে চলে আসলো, এবং যে নাইট্রোজেনের যোজনী 3 ছিল এটা হাইড্রোজেনের নিচে চলে আসছে, ক্লিয়ার। এইভাবে কিন্তু হয়। তো তোমাকে যদি নর্মালি ভাবো NH3 দেওয়া আছে, তুমি দেখবা এইচ এর নিচে যখন 3 দেখবা নর্মালি বলে দিতে পারো নাইট্রোজেন যোজনী 3, ওকে। একটা উদাহরণ দেখি আমরা, কি লিখতে পারি, দেখো জিঙ্ক 3+, আচ্ছা এটা মেইনলি এটা লিখি, সরি জিঙ্ক 2+, এবার জিঙ্ক কিন্তু সর্বদা 2+, অর্থ কি
জিঙ্ক সর্বদা দুইটা ইলেকট্রন ত্যাগ করে, জানি প্লাস, জিঙ্ক 2 প্লাস প্লাস একটা জিনিস লিখি আমরা, সেটা হচ্ছে PO4 3 নেগেটিভ। ওকে, এটা কিন্তু একটা যৌগমূলক। কীভাবে বের করবে, এখন নিজেরা বের করবা, তুমি নিজেরা পারবা। হ্যাঁ, ফসফরাস যোজন 3 ধরে নিবা, 3 ধরে একটু নিজেরা ট্রাই করবা, সরি ফসফরাস যোজনে 5 ধরে নিবা, 5 ধরে নিয়ে নিজেরা একটু চেষ্টা করে পারবা, বুঝলি? ফসফরাস যোজনে 5, 4 দুগুণে 8, তাহলে -8তে +5 বিয়োগ করলে -3। ক্লিয়ার? আমি নিজেই বলে দিলাম। এখন কীভাবে এক্সচেঞ্জ হবে আমি বলেছি, এখানে কিন্তু কোনো চিহ্ন থাকবে না। আবার মনে রাখুন, এটা কিন্তু নেগেটিভ থাকে এবং এটা পজিটিভ থাকে। সরি, এটা যোজনী করতেছি। যোজনীর ক্ষেত্রে এই যে প্লাস মাইনাস না, সহজভাবে তোমাদের একটু বলি। এবার দেখো, এই যতগুলো পাওয়ার থাকবে না, এটা কিন্তু যোজনী। কারণ জিঙ্ক 2 প্লাস অর্থাৎ কি, এই বান্দা কি দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, দুইটা ইলেকট্রন কি অর্থাৎ কি শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন এভাবে ছিল, ঠিক আছে, ফাঁকা ফাঁকা ছিল, বেজোড় অবস্থায় ছিল, মানে এই বান্দা কি করছে না, এই দুই ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, যা তোরা দিয়ে দিলাম, আমি লাগবে না আমার এই দুটা। আমরা কি জানি, যতগুলো বেজোড় থাকবে, এই যেখানে যদি জোর থাকতো, ঠিক আছে, জোর থাকতো, এই দুটা কিন্তু কখনো ত্যাগ করতো না, মানে কি এদের ভিতরে ভালোবাসা আছে, নাহলে বোঝো, মানে এটা কাপল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরা কারো ত্যাগ করবে না। এর গার্লফ্রেন্ড নেই, একা বসে আছে, এদিন কি বের করে দিয়েছে, যাও আমি থাকবো না, এনে আমি সিঙ্গেল থাকবো না। ওকে, তাহলে কি এখানে যেহেতু একটা ছিল, যেটাকে বের করে দিয়েছে, এই দুইটা বিজোড় ছিল বলেই কিন্তু এই দুইটা সে ত্যাগ করে, যে জিঙ্ক ত্যাগ করে দিয়েছে। হ্যাঁ, আমরা জানি কি বিজোড় ইলেকট্রন আছে, তুমি কি বিজোড় ইলেকট্রনগুলোই হচ্ছে কি বলে, বিজোড় ইলেকট্রনগুলো হচ্ছে তার যোজনী, কোনো মৌলের বিজোড় ইলেকট্রনগুলোই যোজনী। তো সেম টাইম, ক্লিয়ার? তো 2 প্লাস ছিল, তাহলে এটাই যোজনী, জিঙ্কের যোজনী 2। বোঝা গেছে কি জিঙ্কের যোজনী তাহলে কত, 2। কীভাবে বুঝলাম আমরা একটু বলি। দেখো, যতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারে, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, এটা যোজনী 2। ওকে, হ্যাঁ, সেম এই যে PO4 3 নেগেটিভ, এই টোটালটা এটা কিন্তু ফসফরাস বা অক্সিজেন আলাদা হবে না। এই যে PO4 3 নেগেটিভ, কি এই বন্ধু 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। মানে কি দেখো, শেষ করতে এর কি ছিল জানো, এই 3টা আলাদা আলাদা ছিল। হ্যাঁ, এই 3টা আলাদা আলাদা ছিল। এরা কি করেছে জানো, এই যে ভাই 8টারে টানতেছে, দিয়ে কি হয়েছে, কাপল হয়েছে। 8টারে টান দিয়ে এও কাপল হয়েছে, 8টারে টান দিয়ে এও কাপল হয়েছে। হ্যাঁ, 3 নেগেটিভ মানে কি, 3টা সে গ্রহণ করেছে। গ্রহণ কেন করেছে, এই জোড়া বাঁধার জন্য, কাপল হওয়ার জন্য তারা গ্রহণ করছে। তার মানে কি এরা সিঙ্গেল ছিল, সিঙ্গেল থাকা মানে কি যোজনী, সিঙ্গেল থাকা মানে যোজনী। তাহলে এই যোজনী হচ্ছে 3। বোঝা গেছে? তাহলে আমরা কি যোজনীর এক্সচেঞ্জ করবো। দেখো, যোজনীর এক্সচেঞ্জ যদি আমরা করি, তাহলে কি জিঙ্কের 2 চলে যাবে এর কাছে এবং এর 3 চলে আসবে এর কাছে, তাহলে কি হবে জিঙ্ক 3 PO4 2। বোঝা গেছে? क्लियर? बोलो तुम समझा या समझा? तो समझा? क्लियर? तो ইজি তো হয় না টপিকগুলো? কি করলাম, জাস্ট তুমি ঠান্ডা মাথা চিন্তা করো। এর যোজনী 2 ছিল, যোজনী এর নিচে দিয়ে দিছি, যোজনী 3 ছিল, এর 3 এর নিচে দিয়ে দিছি। এই ইজি না ব্যাপারটা? তো আই থিঙ্ক তুমি এইগুলো পারবা। ওকে, এই তো বই দেখে দেখে যদি এমন কিছু থাকে, বই দেখে দেখে একটু প্র্যাকটিস করো তোমরা, ঠিক আছে? বই বা যাদের গাইড আছে, গাইডে এমন অনেক কিছু পাবা, জাস্ট নিজে মধ্যে প্র্যাকটিস করো। ওকে, আশা করি বুঝবা। তো তাহলে আমাদের আজকের সব টপিক মোটামুটি কভার, চারটা টপিক আমরা বুঝেছি। তাদের কোথাও কনফিউশন আছে, ভিডিওটা আবার একটু শুরু থেকে দেখো। এবং আমি আবার বলেছি, তাদের ইলেকট্রন বিন্যাস পারা নেই, আমাদের প্লেলিস্টে যাও, প্লেলিস্ট অপশানে গিয়ে চ্যাপ্টার 3 পদার্থের গঠনে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, সুন্দর মতো করে বোঝানো আছে। ওইটা শেষ করে তারপরে এই ক্লাসটা করতে আসো। আমি গ্যারান্টি দিচ্ছি তুমি সম্পূর্ণ বুঝবা, 100%ই বুঝবা। খুবই ইজি এগুলা, খুবই ইজি। ওকে, টাটা।